আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? যারা ওয়েব অ্যাপে আছো, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। ফেসবুকে কি আমাদের লাইভ হচ্ছে? ফেসবুকে কি তোমরা ক্লিয়ার? ফেসবুকে যারা আছো তারা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? ওকে, এত দেরি হলো কেন? আচ্ছা, 5 মিনিট। মানে আমাদের তো শুরু হচ্ছে আমাদের টাইম কয়টায়? আমাদের টাইম হচ্ছে 10:15টায়, তাই না? ওকে, ঠিক আছে। আমার মনে হয় সব ক্লিয়ার আছে। তারপরেও সমস্যা হলে আমাকে বলবা। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের আরো একটা চ্যাপ্টার শুরু, মানে আরো একটা ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর উপরে আমাদের 6 নম্বর ক্লাস। আমি বলেছিলাম গতিবিদ্যা যে পার্টটা আছে, গতিবিদ্যা যেই পার্টটা আছে সেই পার্টটা আজকে আমাদের শেষ হয়ে যাবে। এরপরে গতিবিদ্যার পরে আমাদের সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা শুরু হবে। তবে গতিবিদ্যা পার্টের সাথে তোমাদের বইয়ের মধ্যে দুটা জিনিস আছে, সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব এবং অনেক বিভিন্ন ধরনের যে প্রভাবক আছে, প্রভাবকের বিভিন্ন টাইপের জিনিসগুলো দেওয়া আছে। তো সেইটা আমি সাম্যাবস্থার মধ্যেই পড়াবো, প্রভাবকের জিনিসগুলা। ওকে, ঠিক আছে, বুঝছো? ক্লাস কিন্তু 10:15টাতেই শুরু হয়। ক্লাস 10:15টাতেই। আমি জাস্ট ঢুকতে যতক্ষণ দেরি হয়, তোমাদের ওখানে যদিও লেখা থাকে 10:10, কিন্তু টাইম কিন্তু তোমাদের 10:15। বুঝতে পেরেছো? তো 10:15টার জায়গায় আজকে আমরা ওয়েব অ্যাপে ঢুকেছি মনে করো 10:18-র দিকে। তো এরকম এরকম একটা সময়ের হেরফের হতে পারে। তোমরা একটু টাইম, মানে যদি 2-3 মিনিট দেরি হয় ওখানে একটু বসে থাকো। ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করতে পারি সবাই, তাই না? স্টার্ট করতে পারি। ওকে, স্যার হাজারি স্যারের বইয়ে বিক্রিয়া দিয়ে বলেছে, বিক্রিয়া দিয়ে বলেছে, কি বলেছে বিক্রিয়া দিয়ে? এটা প্রথম ক্রমের আর একটা দ্বিতীয় ক্রমের, কোনটা কোন ক্রমের? সেকেন্ড। ওকে, ঠিক আছে। সাউন্ড কি ঠিক আছে? আমাকে একটু জানাও তো সবাই, সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি ক্লিয়ার? দুই একজন বলেছে সাউন্ডে সমস্যা ছিল। এটা কি সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, কোনটা কোন ক্রমের বিক্রিয়া, এটা এটা আমি আজকে বলে দিব যে কিভাবে করে তুমি কি বুঝবা সেটা। তো আসো আমরা স্টার্ট করি। সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা স্টার্ট করে দেই। ঠিক আছে, সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা স্টার্ট করে দেই। ওকে, রেডি। আচ্ছা, আসো। আজকে আমরা 6 নম্বর ক্লাসে আমরা যেটা প্রথমত দেখব সেটা হচ্ছে যে আমরা গতকালকে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে যে একটা গ্রাফ পড়েছিলাম, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তির। ঠিক আছে, 5 নম্বর ক্লাস করিনি, এটা কি করব? হ্যাঁ, করতে পারো, সমস্যা নেই। দেখো, খেয়াল করো, আমরা গতদিন একটা জিনিস করেছিলাম, মনে আছে তোমাদের? যে
আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে মনে করো একটা বিক্রিয়কের শক্তি, এটা মনে করো উৎপাদের শক্তি। জিনিসটা এরকম হতে পারে, এটা তো এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, এ হচ্ছে মনে করো বিক্রিয়ক, আর বিটা মনে করো উৎপাদ, এটা বলেছিলাম। তো তোমাদের একটু রিভিউ করো জিনিসটা। তো এইটা আমাদের জিনিসটা যেটা ছিল, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তির চেয়ে এখানে উৎপাদের শক্তি কম। আর একটা জিনিস হতে পারে আমাদের বিক্রিয়কের শক্তির চেয়ে উৎপাদের শক্তি কি বেশি, এরকম হতে পারে। বিক্রিয়কের শক্তির চেয়ে উৎপাদের শক্তি মনে করো বেশি। তো এটা হচ্ছে এ, এটা মনে করো বি, এটা দুটো জিনিস হতে পারে। তো দেখো যে বিক্রিয়কের শক্তি আর উৎপাদের শক্তি, তো এখন কথা হলো যে আমাদের বিক্রিয়কের শক্তির চেয়ে উৎপাদের শক্তি যখন কম থাকে, তখন এটাকে আমরা বলেছি যে এটার এটার এটা আসলে তাপ উৎপাদী নাকি তাপহারী, এটা গতদিন আমরা বলছি। ওকে, ঠিক আছে, একটু একটু বলো বিক্রিয়কের শক্তি আর উৎপাদের শক্তি। তার মানে এখানে বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম, তাহলে এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী? এটা কি ছিল? এটা ছিল তাপ উৎপাদী, যেটাতে বিক্রিয়কের শক্তি কি এটার চেয়ে উৎপাদের শক্তি হচ্ছে কম। আবার যেটাতে বিক্রিয়কের শক্তির চেয়ে উৎপাদের শক্তি যেটা বেশি, সেটাকে আমরা কি হারি বলি বলতো? এটাকে কি বিক্রিয়া বলি? এটাকে বলি আমরা হচ্ছে তাপহারী, তাপহারী বিক্রিয়া। তো দেখো, খেয়াল করো, একটু দেখো ভালো করে শুনো। তাপ উৎপাদী এবং হচ্ছে তাপহারী, এই দুইটা বিক্রিয়া যে আছে, এই দুইটা বিক্রিয়ার মধ্যে আমরা প্রথমত এই জিনিসটা আমরা বলেছিলাম যে এই যে এই শক্তিটা, মনে করো এই শক্তিটাকে আমি যদি বলি ইএক্স, এনার্জি অফ এক্স, তাহলে বিক্রিয়কের এনার্জি অফ এক্স, এনার্জি অফ এক্স, এটাকে যদি বিক্রিয়কের শক্তি বলি এনার্জি অফ এ, এটাকে যদি উৎপাদের শক্তি বলি এনার্জি অফ বি, ঠিক আছে? এটা যদি বলি, তো এই যে এনার্জি অফ এক্স, এটাকে এটাকে আমরা বলি, অনেকগুলা নাম আছে। একটা নাম হচ্ছে জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি, জটিল অবস্থান্তর অবস্থায় স্থিতি শক্তিও বলা যায়, অবস্থায় শক্তি। জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি মানেটা কি? দেখো খেয়াল করো, একটা বিক্রিয়ক তার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করলে এই বিক্রিয়কটা এই পাশে আসতে পারে, এই পাশে আসতে পারে মানে কি, এইটা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। একটা বিক্রিয়কের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করে তাকে বিক্রিয়া অংশগ্রহণ করতে হয়। তার বিক্রিয়ককে আর কি পরিমাণ শক্তি অর্জন করতে হবে? বিক্রিয়কের শক্তি তো ইএ ছিল, এর সাথে আর কি পরিমাণ শক্তি অর্জন করতে হবে, সেটা হচ্ছে ইএক্স পরিমাণ শক্তি অর্জন করতে হবে। তাহলে আর কি পরিমাণ শক্তি ওকে অর্জন করতে হবে? তাহলে এইটুক ডিফারেন্স, এই ডিফারেন্সটা, এতটুকু পরিমাণ শক্তি তাকে অর্জন করতে হবে। তো এতটুকু পরিমাণ যে শক্তি অর্জন করতে হবে, এটার মান তাহলে কি হচ্ছে? ইএক্স মাইনাস ইএ। এই ইএক্স মাইনাস ইএ কেই বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, মানে ইএ মানে সক্রিয়ণ শক্তি। ইএক্স মাইনাস ইএ কেই বলা হয় কি? ইএক্স মাইনাস ইএ কেই বলা হয় হচ্ছে সক্রিয়ণ শক্তি, ইএক্স মাইনাস ইএ। ওকে, আচ্ছা, তাদের হোমওয়ার্কটা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্কের বিষয় নিয়ে আমি পরে কথা বলছি। হোমওয়ার্কের সলিউশন দিতে হলে আমি সলিউশন দিয়ে দিব, সমস্যা নাই। এখন দেখো, সলিউশন এখানে করে দেওয়ার দরকার নেই, আমি যেটা যেটা মনে করবো সেটা সেটা করে দিব। তোমাদেরকে একটা কথা বলি,
তোমাদের এক একটা মানে বড় ধরনের পার্ট শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের একটা ডাউট সলভের মতো একটা সেকশন থাকবে, মানে একটা ওই সেকশনটাতে আমি তোমাদেরকে বলে দিব, হ্যাঁ, ওয়েব অ্যাপে হতে পারে বা ইয়ার মধ্যে হয়ে যাইতে পারে, যে ওই জায়গায় তোমরা কোশ্চেনগুলো তোমাদের যেগুলো ডাউট আছে, মনে করো গত 10 ক্লাসে যেগুলো ডাউট হলো, মানে 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে, তো সেই ডাউটগুলো তুমি ওখানে মানে ওখানে কোশ্চেন করে রাখবা। কোশ্চেন করার পরে আমি একটা নির্দিষ্ট ডেট দিব, মনে করো যে শুক্রবার করে এমন একটা ডেট থাকবে যেই সময় তোমাদের ওই কোশ্চেনগুলো আমি সলভ দিয়ে দিব। যদি ওর মধ্যে থেকে কোনো কোশ্চেন থাকে বা জিনিস থাকে, তাহলে তুমি একই সাথে আমার সাথে সাথে আগাতে পারলা, এবং মাঝে মাঝে যদি তোমাদের কিছু জমা হয়ে থাকে কোনো কোশ্চেন টোশ্চেন, সেগুলো আবার আমি ওখানে সলভ দিয়ে দিব, ঠিক আছে? আর যেটা আমার মনে হবে যে না পড়াতে পড়াতেই যেটা সলভ দেওয়া দরকার সেটা তো দিয়ে দিব, সমস্যা নেই। তো দেখো, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি, জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি। জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি, এক সেকেন্ড, মানে জিনিসপত্র বেশি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এখন দেখো, এইটা হচ্ছে জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। এইটা করলে আমরা পাবো হচ্ছে সক্রিয়ণ শক্তি। সেম ভাবে যদি এইখানকার সক্রিয়ণ শক্তির কথা বলো, এটা হচ্ছে জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি হাইয়েস্টটা, জটিল অবস্থান্তর অবস্থায় স্থিতি শক্তি, এইটা হচ্ছে তোমার বিক্রিয়কের শক্তি। তাহলে এই যে ডিফারেন্সটা আছে, এটা যে তুমি এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা আর কি পরিমাণ শক্তি বিক্রিয়ককে অর্জন করতে হবে, অর্জন করলে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, সেটাকে আমরা কি বলবো, ইএক্স মাইনাস ইএ। এটা তো ইএক্স মাইনাস ইএ, এটাকেই বলবো আমরা কিন্তু সক্রিয়ণ শক্তি, ঠিক আছে? আর তোমাদেরকে আগে থেকেই বলছি যে ডেল এইচ মানে হচ্ছে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, মানে বি এর শক্তি মাইনাস হচ্ছে এ এর শক্তি। বি মানে যেহেতু বিক্রিয়ক আর এ মানে যেহেতু উৎপাদ। তাহলে এখানে দুইটা জিনিস আবার বলে রাখি, তাহলে ফাইনালাইজ আমরা যেটা করতে পারলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, একটা কি, আচ্ছা এভাবে লিখে দেই, একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তুমি যদি সক্রিয়ণ শক্তি বের করতে চাও তাহলে যেটা করতে হবে, জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি মাইনাস হবে বিক্রিয়কের শক্তি। আর তুমি যদি ডেল এইচ এর মান বের করতে চাও, এনথালপি বের করতে চাও, তাহলে তোমাকে করতে হবে যেটা, ডেল এইচ সমান আমাদের উৎপাদের শক্তি মাইনাস হবে বিক্রিয়কের শক্তি। বুঝছো? ক্লিয়ার? বুঝেছো? এটা বুঝছো? এই সবাই ক্লিয়ার হয়েছো? পারবা এটুক? আসো, এখান থেকে তোমাদের কি আসে, যেমন এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, একটি বিক্রিয়ার বিক্রিয়ক এর স্থিতিশক্তি যেটা দেওয়া আছে, একটা বিক্রিয়ার এর স্থিতিশক্তি দেওয়া আছে 257 কিলোজুল, বি এর স্থিতিশক্তি ইবি সমান দেওয়া আছে 293 কিলোজুল। অবস্থান্তর অবস্থার, এই যে দেখো, অবস্থান্তর অবস্থার স্থিতিশক্তি ইএক্স বলে দেওয়া আছে, ইএক্স এর মান হচ্ছে 370 কিলোজুল। বলছে সক্রিয়ণ শক্তির মান কত, পারবা কি পারবা না? কি হবে, কি হবে সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি কাকে বলে, বিক্রিয়ককে আর যেই পরিমাণ শক্তি অর্জন করতে হবে, তাই না? বিক্রিয়ককে আর যেই পরিমাণ শক্তি অর্জন করতে হবে। সক্রিয়ণ শক্তির ইংরেজি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ইএ। তাহলে ইএ ইকুয়াল হবে জটিল অবস্থান্তর অবস্থার শক্তি স্থিতিশক্তি মাইনাস ইএক্স মাইনাস ইএ, মানে বিক্রিয়কের শক্তি। তাহলে এটা হচ্ছে তোমার 370 মাইনাস হচ্ছে 257 কিলোজুল। তাহলে অ্যান্সার গুলা লিখে ফেলো, কত আসে, এটা কত, 113 কিলোজুল, তাই না? তার মানে এটা হবে 113 কিলোজুল। তাহলে সক্রিয়ণ শক্তির মান এখানে কত দাঁড়াচ্ছে, হ্যাঁ? জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি কেন বলা হয়, জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি এই জন্য বলা হয় যে ওই জায়গাটায় একটা বিক্রিয়ক আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, মানে এটা কোন অবস্থা, এই যে দেখো, এ আর বি মিলে মনে করো সি তৈরি করছে। দেখো, আচ্ছা এই জায়গাটাতে লিখে দেই, মনে করো
এ বি এবং সি এই দুইটা বিক্রিয়া করে তোমার এসি এবং বি তৈরি করছে, ধরো এরকম কিছু একটা এটা। তো এই ক্ষেত্রে যেই জিনিসটা ঘটে, এই জিনিসটা যেটা ঘটে, এ আর বি এর একটা বন্ধন আছে, এর সাথে যখন সি এর বিক্রিয়া হচ্ছে তখন এ আর বি এর বন্ধনটা আস্তে আস্তে ভাঙছে, আর বি আর সি এর বন্ধনটা আস্তে আস্তে কি তৈরি হচ্ছে, তাই না? মানে আচ্ছা, এটা তো এ আর সি দিয়ে দিছি, মনে করো এ আর সি, এ আর বি ছিল, এ আর বি এর বন্ধন আস্তে আস্তে ভাঙছে, আর এখানে সিটা আসলে অ্যাড হচ্ছে। পরবর্তীকালে কি হইলো, এ আর বি এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আর সিটা আস্তে আস্তে যুক্ত হচ্ছে। এরপরে এক সময় কি হয়ে গেল, সিটা যখন যুক্ত হয়ে গেল এসি হয়ে গেল, আর বিটা আলাদা হয়ে গেল। তো এই অবস্থায় যে শক্তিটা, এই অবস্থায় যখন একটা বন্ধন ভাঙা গড়ার খেলা হচ্ছে, একটা ভাঙছে আর একটা গড়ছে, এটাকেই বলি আমরা জটিল অবস্থান্তর অবস্থা। এটাকে বলি আমরা জটিল অবস্থান্তর অবস্থা। এটা অবস্থান্তর অবস্থা, অবস্থান্তর হচ্ছে, জটিল অবস্থান্তর অবস্থা। কি কথা কি বুঝেছো? এটা কেন জটিল অবস্থান্তর, মানে কি কি কারণে এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা বুঝেছো? বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন বুঝতে পেরেছো যে কি ঘটনা ঘটেছে, যে আমাদের সক্রিয়ণ শক্তি যদি বের করতে হয় তাহলে জটিল অবস্থান্তর অবস্থার শক্তি মাইনাস হচ্ছে আমাদের বিক্রিয়কের শক্তি করলেই আমাদের আসলে মানটা বের হয়ে যাবে। এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, ডেল এইচ এর মান নির্ণয় করতে বলছে। ডেল এইচ মানে কি, উৎপাদের শক্তি, উৎপাদ হচ্ছে বি, তাহলে বি এর শক্তি মাইনাস হচ্ছে এ এর শক্তি, উৎপাদের শক্তি মাইনাস হবে বিক্রিয়কের শক্তি। উৎপাদের শক্তি কত বলেছে? 293। বিক্রিয়কের শক্তি কত বলেছে? 257। তাহলে এত কিলোজুল হবে। তাহলে বলো কত আসে? এখানে আসে হচ্ছে 6, তাহলে 6 দিলে 3, এটা কি 36 কিলোজুল আসে? 36 আসে? একটু জানো। ক্লিয়ার? তাহলে 36 কিলোজুল যে আসলো, এই 36 কিলোজুল, এই 36 কিলোজুল যে আসলে এখানে ডেল এইচ এর মান, তাহলে কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? পজিটিভ আসছে। বলো তো, পজিটিভ যদি আসে ডেল এইচ এর মান, তাহলে কি তাপ উৎপাদী নাকি তাপহারী? আমরা জানি কি ডেল এইচ এর মান পজিটিভ কখন, নেগেটিভ কখন? আমরা জানি ডেল এইচ এর মান পজিটিভ হচ্ছে, যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা কি হয়ে যাবে বলতো? বিক্রিয়াটি, অতএব বিক্রিয়াটি যেহেতু ডেল এইচ এর মান হচ্ছে পজিটিভ, যেহেতু ডেল এইচ ধনাত্মক, সুতরাং বিক্রিয়াটি কি? তাপহারী। ডেল এইচ এর মান পজিটিভ হইলে তাপহারী বিক্রিয়া। রাইট? বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাপহারী, রাইট, সুন্দর। এবার এই কোশ্চেনটার অ্যান্সার দাও দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার দাও সবাই, এই কোশ্চেনটার সবাই অ্যান্সার দাও। বলো, কোন বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক এবং উৎপাদের গড় শক্তির মান একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে কি 12 কিলোজুল পার মোল। যদি গড় শক্তি হয়, মানে এখানে সব গড় 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 দিয়ে বের করা হয়েছে, মানে পার মোলে বের করা হয়েছে। তুমি মোট 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 যদি থাকে তাহলে মোট দিয়ে বের করতে পারবা, আবার গড় দেওয়া থাকলে গড়ও বের করতে পারবা, কোনো সমস্যা নেই। তো গড় গতি শক্তির কথা বলেছে, তাহলে এখানে বিক্রিয়ক, তাহলে দেখো বিক্রিয়কের শক্তি হচ্ছে কত? 35, আর উৎপাদের শক্তি কত? 12। এবং অস্থায়ী যে জটিল অবস্থা তৈরি হয়েছে সংঘর্ষের ফলে, সেটার গড় গতি শক্তি, হ্যাঁ, ওই জটিল অবস্থান্তর অবস্থায় যে শক্তিটা, গড় গতি শক্তি কত? 195। তার মানে তুমি কি বলতে পারো, যে তুমি এটা বলতে পারো যে এই জায়গাটাতে আমাদের যে মানগুলা দেয়া আছে, সেখানে আমরা যেটা পাচ্ছি যে প্রথমত ইএ মানে বিক্রিয়কের শক্তি হচ্ছে 35 কিলোজুল পার মোল,
ঠিক আছে, উৎপাদের শক্তি হচ্ছে 12 কিলোজুল পার মোল। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি ইএক্স এর মান হচ্ছে 195 কিলোজুল পার মোল। তাহলে বলো এখানে কি কি বের করতে বলেছে? বিক্রিয়াটি সক্রিয়ণ শক্তির মান নির্ণয় করো। তাহলে অতএব সক্রিয়ণ শক্তি মানে অ্যাক্টিভেশন এনার্জি সমান হচ্ছে ইএক্স মাইনাস হচ্ছে ইএ। জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি, তাকে বিক্রিয়কের শক্তি দিয়ে বিয়োগ করব। সবসময় বিক্রিয়কের শক্তি বিয়োগ হবে, তাই না? কারণ বিক্রিয়ককে আর কি পরিমাণ শক্তি অর্জন করলে সেইটা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, সেটাকেই আমরা বলি হচ্ছে সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ককে আর কি পরিমাণ শক্তি অর্জন করতে হবে, তার মানে সবসময় মাইনাস কিন্তু বিক্রিয়কই হবে সক্রিয়ণ শক্তি বের করার ক্ষেত্রে। তো সেটা তাপ উৎপাদী হোক তাপহারী হোক এটার উপর ডিপেন্ড করছে না। তার মানে এটা আসতেছে 195, আর এখানে বিক্রিয়কের শক্তি দেওয়া আছে 35। তার মানে 95 মাইনাস 35, এখানে 0, মানে 160 কিলোজুল পার মোল আসলে আমাদেরকে অর্জন করতে হবে। মানে অ্যাকচুয়ালি 160 কিলোজুল পার মোল হচ্ছে সক্রিয়ণ শক্তি। আর ডেল এইচ এর মান যদি বের করি আমরা, তাহলে উৎপাদের শক্তি মাইনাস হবে বিক্রিয়কের শক্তি। যেহেতু উৎপাদের শক্তি কত দেয়া আছে, উৎপাদের শক্তি দেওয়া আছে 12 কিলোজুল পার মোল, আর বিক্রিয়কের শক্তি হচ্ছে 35 কিলোজুল পার মোল। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে মাইনাস কত আসে, মাইনাস হচ্ছে 23 কিলোজুল পার মোল। যেহেতু মাইনাস আসছে তার মানে বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী না তাপহারী? যেহেতু নেগেটিভ আসছে, যেহেতু ডেল এইচ ঋণাত্মক, সুতরাং বিক্রিয়াটি তাপ উৎপাদী। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? বলো বলো বলো, সবাই বুঝছো? আর কোনো প্যারা আছে? দেখো আমি মানে একটা একটা করে কনসেপ্ট তোমাদের একবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? তো এই টাইপের কোশ্চেন আসলে বিক্রিয়কের শক্তি, উৎপাদের শক্তি, জটিল অবস্থান্তর অবস্থায় শক্তি বা জটিল অবস্থান্তর অবস্থায় স্থিতি শক্তি, অথবা এরকম যদি অস্থায়ী জটিল অবস্থায় বস্তুর গড় শক্তি, এগুলো যদি দেয়া থাকে, হ্যাঁ এগুলো যদি দেওয়া থাকে, তাহলে সেইখান থেকে কিভাবে করে ডেল এইচ আর সক্রিয়ণ শক্তি বের করতে হবে, আর কোনো প্যারা আছে? কোনো প্যারা নাই, ইজিলি পারবা, তাই না? ওকে, ঠিক আছে, ওকে। এইবার নেক্সট আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে আমাদের আরহেনিয়াসের সমীকরণ যেটা ছিল, আরহেনিয়াসের সমীকরণ। দেখো আরহেনিয়াসের সমীকরণ, এটার দুইটা ভার্সন আছে। এই দুইটা ভার্সনকে আমরা আলাদা আলাদা করে আজকে আমরা পড়ব, ঠিক আছে? তো এখানে প্রথমত যেই জিনিসটা তোমাদেরকে মানে যেই জায়গা থেকে আসলে আমি এখন পড়াবো, সমীকরণ আরএনএস এর সমীকরণ k ইকুয়াল p ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এটা লিখে ফেলো সবাই, এটা লিখে ফেলো। তো অনেক সময় করে কি, আমরা গতদিন যে আরএনএস এর একটা সমীকরণ পড়েছিলাম, মনে আছে? আরএনএস এর সমীকরণ পড়েছিলাম যে লন কে সমান লন এ মাইনাস ইএ বাই আরটি, এটা মনে আছে? আরএনএস এর সমীকরণ পড়েছিলাম এটা। অ্যাকচুয়ালি এইটা থেকে ওই ফর্মুলাটা আসে, এটা আরএনএস এর প্রথম সমীকরণ আসলে এইটা। এরপরে ন্যাচারাল লগারিদম বা এলএন বা লনের যেটা নেওয়ার পরে আসলে ওই সমীকরণটা আসে। তবে ওই সমীকরণটা বহুল ব্যবহৃত,
মানে তুমি যে কোনো কাজে ব্যবহার করার ক্ষেত্রে এই সমীকরণটাই বেশি ব্যবহার করা হয়। কিন্তু আরএনএস এর মূল সমীকরণ হচ্ছে k ইকুয়াল পি ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। তো এইখানকার কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট। মনে করো এইখানে যে কে আছে, তোমরা তো সবাই জানো কে মানে কি। কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক বা বেগ ধ্রুবক। তাহলে বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, এটা তো তোমরা সবাই জানোই, বেগ ধ্রুবক বা হার ধ্রুবক। আচ্ছা, আর ইয়ে মানে তো সক্রিয়ণ শক্তি, এটা জানো। আচ্ছা, এখন আর মানে কি, টি মানে কি, এগুলো তুমি জানো, ঠিক আছে। কিন্তু এখনকার বলার উদ্দেশ্য আর এগুলা নাই। এখনকার আমরা আরো কিছু কিছু জিনিস জানবো। পি মানে কি, জেড মানে কি, আর আরেকটা জিনিস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি মানে কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে পি মানে কি। পি মানে হচ্ছে স্ট্যারিক ফ্যাক্টর। স্ট্যারিক ফ্যাক্টর, এটা মনে রাখবা, ইংলিশে পরীক্ষায় আসে স্ট্যারিক ফ্যাক্টর। এটাকে অনেক অনেক বাংলাতে বললে ত্রিমাত্রিক স্থান বিন্যাস বলা হয়। স্থান বিন্যাস, এখানে গুণাঙ্ক কথাটা উল্লেখ করা নাই, অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক স্থান বিন্যাস গুণাঙ্ক হওয়ার কথা, ফ্যাক্টর যেহেতু আছে। স্ট্যারিক ফ্যাক্টর, পি মানে হচ্ছে স্ট্যারিক ফ্যাক্টর। সি ফর হচ্ছে কলিশন রেট। কলিশন রেট, সি ফর কলিশন রেট মানে সংঘর্ষের হার, ঠিক আছে। এটা এটা কি বুঝছো? সি ফর হচ্ছে কলিশন রেট, আর মানে জেড ফর হচ্ছে কলিশন রেট, পি ইন্টু জেড। আর পুরা ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, এটা যে পার্টটা আছে, এইটা মানে হচ্ছে তোমার ভগ্নাংশ ফ্যাক্টর, এটাকে বলে অণুর ভগ্নাংশ ফ্যাক্টর। এটার আরো একটা নাম আছে সম্ভাব্যতা, বিক্রিয়া সম্ভাব্যতা। এটার আরো একটা নাম হচ্ছে বিক্রিয়া সম্ভাব্যতা অথবা অণুর ভগ্নাংশ ফ্যাক্টর। অণুর ভগ্নাংশ ফ্যাক্টর কি রিপ্রেজেন্ট করে, এই ভগ্নাংশ ফ্যাক্টরটা কি রিপ্রেজেন্ট করে, বা হচ্ছে অণুর বিক্রিয়া সম্ভাব্যতা, এটাও নির্দেশ করে জিনিসটা। কোনটা, ই নাকি সি, ই নাকি জেড, কোনটা? পি ইন্টু জেড, কে ইকুয়াল পি ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, কি মানে কোনটাতে? বলো বলো বলো, কোনটা সমস্যা? বুঝছো কি, ক্লিয়ার হইছো? কে সমান পি ইন্টু জেড, পি ইন্টু জেড। ওকে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ফার্স্টে দেখাই যে এইখানকার মিনিং গুলা তো বললাম, মিনিং গুলা বলার পরে আমি আগে দেখাই যে এই জায়গাটা থেকে এই জায়গায় আসছে কিভাবে করে, এই জায়গাটা থেকে এই ফর্মুলা থেকে এই ফর্মুলায় আসছে কেমনে, এই ফর্মুলায় আসছে কেমনে, সেটা আগে আমি দেখাই, ঠিক আছে। তো প্রথমত কে সমান পি ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই হচ্ছে আর টি, এটা ঠিক আছে। তো এইখানে পি আর জেড এই দুটা কনস্ট্যান্ট, এই দুটা হচ্ছে যেহেতু ধ্রুবক, কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এটা ধ্রুবক হওয়ার ফলে এটা কে সমান পি ইন্টু জেড মানে এ আমরা লিখে দিতে পারি। এটাকে এ যে লিখবো, এ মানে আসলে এখানে আরহেনিয়াস ধ্রুবক, মানে দুইটা মিলে একটা আমরা ধ্রুবক লিখে ফেলতেছি। এটা দুইটা মিলে কয়টা ধ্রুবক হচ্ছে বলতো? একটা ধ্রুবক হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক। এখানে এটা হচ্ছে আরহেনিয়াস ধ্রুবক, বুঝতে পারছো? ক্লিয়ার? তো এখন দেখো দুই পাশে যদি ন্যাচারাল লগারিদম নেওয়া যায়, মানে ln নেওয়া যায়, ন্যাচারাল লগারিদম মানে লন, তাহলে লন কে সমান লন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, এরকম হয়, তাই না? এখন খেয়াল করো যে আমাদের লনের যে প্রপার্টিজ আছে, গুণ থাকলে কি হয়, যোগ আকারে লেখা যায়। তাহলে লন এ প্লাস
লন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, এই আকারে লেখা যাবে। ঠিক আছে, এইবার আমরা যদি বলি যে আরেকটা লাইন লিখি, লন কে সমান লন এ, এইবার দেখো এই মাইনাস ইএ বাই আরটি যদি তোমার সামনে চলে আসে তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ইএ বাই আরটি, লন বা লগের পাওয়ার থাকলে কি সেটা সামনে চলে আসে, ইন্টু লন ই। লন ই মানে তো 1, তাহলে আমরা কি পাচ্ছি, লন কে সমান লন এ মাইনাস ইএ বাই আরটি। এই বুঝছো কি বুঝো নাই, এই জিনিসই আমাদের ছিল কিনা, এটা কি বুঝেছো, একটু জানা তো। একটু আমাকে বলো, সবাই কি বুঝতে পারছো? একটু হালকা করে লিখি তাহলে, একটু আমাকে জানাও সবাই কি বুঝতে পেরেছো, ক্লিয়ার? তাহলে অনেক সময় তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে, তোমাদের বইয়ের মধ্যে হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে যে এটা থেকে এটা প্রমাণ করো, এটা দেয়া আছে যে এটা থেকে এটা প্রমাণ করো, এটা দেয়া আছে। পরীক্ষায় অনেক কোশ্চেন, অনেক সময় এই কোশ্চেনটা দেয়া থাকে, ঠিক আছে, অনেক সময় এই রকমের কোশ্চেন দেওয়া থাকে যে এটা থেকে এটা প্রমাণ করো। পারবা প্রমাণ করতে বললে পারবা? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, তোমাদের মধ্যে একটা একটা কনফিউশন জাগ্রত হবে যে ঠিক আছে, একটা বিক্রিয়া হইতে গেলে অ্যাকচুয়ালি যেই জিনিসটা ঘটতে হয়, এই দুইটার মধ্যে কলিশন হতে হয়। এই কলিশনের রেট একটা দেওয়া আছে, আরেকটা কলিশন হওয়ার যে ত্রিমাত্রিক স্থান বিন্যাস যেটা আছে কলিশন হবে। আমরা সংঘর্ষ তত্ত্ব এটা আমরা পড়ব পরবর্তী একটা ক্লাসের মধ্যে। সংঘর্ষ তত্ত্ব জিনিসটা আমি বুঝাই দিব, সংঘর্ষ তত্ত্ব এবং ওই তোমার ওই যে বলেছিলাম যে প্রভাবকের কাজ বা প্রভাবকের প্রকারভেদ, এই জিনিসগুলা এগুলো আমরা ওই যে সাম্যাবস্থার মধ্যে একটা লেকচারে পড়বো, এটা পরবর্তীতে আমি পড়াই দেব। তো এইখানে সমস্যাটা হচ্ছে যে অণুর ভগ্নাংশ ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায় এবং এইটা দিয়ে আসলে কোনো অঙ্ক আসে কিনা। এটা দিয়েও তোমাদের অঙ্ক আসে, অণুর ভগ্নাংশ ফ্যাক্টর দিয়ে। অণুর ভগ্নাংশ ফ্যাক্টর দিয়ে আসলে বুঝায় কি, এটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তোমাদের জন্য একটা কাজ হবে, একটা কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমাকে একটা আমি মান দিব, যে মনে করলাম একটা বিক্রিয়া আছে তোমার কাছে যার সক্রিয়ণ শক্তির মান, যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি মনে করো 50 কিলো জুল পার মোল, এটা হচ্ছে সক্রিয়ণ শক্তির মান। তোমাকে আমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যেই মানটা বের করবা, তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, এই মানটা বের করবা। এটা হচ্ছে তোমাদের কাজ। এবং এই মানটা যে তুমি বের করবা, এই মানটা যে বের করবা, সেম টু সেম আরেকটা মান বের করবা। তুমি একে বের করো, এই মানটা বের করো। এবং সেম টু সেম আরেকটা জিনিস বের করবা, জাস্ট তোমার কি থাকবে এখানে 27 ডিগ্রির জায়গায় 37 ডিগ্রি থাকবে, মানটা বের করো। ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি, এই মানটা বের করো, সবাই করো তাড়াতাড়ি, ধুমধাম করে করো। কত আসে স্যার প্লিজ আবার বুঝি না, কোনটা বুঝো নাই, মানে জাস্ট মানটা বের করো, এখানে না বুঝার কিছু নাই, না বুঝার তো কিছুই নাই। তানভীর কোনটা, আমি তো বুঝাই নেই, এখানে সক্রিয় শক্তির মান দেয়া আছে 25 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস আর 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া আছে। তার মানে বুঝতেই পারতেছো যে এখানে কিসের মান কি, এখানে যেই দুইটা মান দেয়া আছে, সেইখান থেকে এই যে দুইটা মান দেয়া আছে, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে সক্রিয় শক্তির মান, তার মানে ই এর মান হচ্ছে তোমার 50,000 কিলো জুল, মানে 50,000 জুল, যেহেতু তোমার 50 কিলো জুল বলেছে,
50 কিলো জুল যেহেতু বলেছে 50 কিলো জুল পার মোল, তাহলে জুলে আনলে হবে 50 কিলো জুল মানে 50,000 জুল পার মোল। আরেকটা বলছে টেম্পারেচার, সেটা কি 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 প্লাস 27 মানে কি 300 ক্যালভিন দেয়া আছে, তাই না? তো 300 ক্যালভিন দেয়া আছে, তাহলে মানটা কত আসে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস ইএ, ইএ মানে হচ্ছে 50,000 বাই আর, আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.314, আর টি, টি এর মান হচ্ছে 300। কত আসে, কত আসছে বলো বলো বলো। তানভীর খান, তানভীর খান বলছে ভাইয়া প্লিজ আবার বুঝান, মানে কোনটা বুঝো নাই এটা, এটা আগে আমি ইয়ে করে ফেলি, তারপরে তোমরা একটু বলো যে, মানে তুমি বলো তানভীর যে কোনটা বুঝো নাই, আগে এটা শেষ করি, এটা শেষ করে তারপরে বলছি। মানে জাস্ট এটা তো মান বের করছি, এখানে তো না বুঝার কিছু নাই, তাই না? একটু মানটা দেখি, উপরে কিন্তু 50,000 দিবা, তাই না? ই টু দি পাওয়ার মাইনাস, মানে ই, ই বলতে হচ্ছে শিপ টিপে লন চাপলেই হয়ে যাবে, তার মানে তোমার আসতেছে মাইনাস 50,000 ভাগ আর মানে 8.314 আর টি মানে 300, আসছে 1.96, 96 দিয়ে দিলাম, আচ্ছা 967 দিই, 967 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, এটা 1.967 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, বুঝছো? এটা আসছে। এখন কথা হলো এইটা মিনিং আসলে কি বোঝায়, এটা খুবই ইন্টারেস্টিং, এটা, এটার মিনিংটা বুঝলে তোমাদের খুব ভালো লাগবে। এইটা একটা সম্ভাব্যতা, সম্ভাব্যতা পড়ছো না ক্লাস 9-10-এ? সম্ভাব্যতা পড়ছো না যে কোনো একটা কিছু সম্ভাব্যতা কাকে বলে? যে মনে করো একটা জায়গায় বল আছে 5টা, মনে করো মোট 15টা বল আছে, তার মধ্যে 5টা কালো বল আছে, তাহলে 5টা কালো বলের মধ্যে যে কোনো মানে একটা বল তুমি চোখ বন্ধ করে তুললা, সেটা একটা কালো বল হবে, এটা সম্ভাব্যতা কত? উপরে যাবে 5, নিচে যাবে 15, মানে যা সম্ভাব্যতা বের করতেছো সেটা যাবে উপরে আর মোট পরিমাণটা যায় নিচে, এরকম না? তো এরকম দেখো এই জায়গায় আমি কিন্তু এই টার্মটাকে একটা সম্ভাব্যতা ব্র্যাকেটে কিন্তু আমি এর নামটা কিন্তু সম্ভাব্যতা একটা নাম দিয়েছি, যে অণুর ভগ্নাংশ ফ্যাক্টর বা হচ্ছে সম্ভাব্যতা। এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে তুমি যদি এইভাবে করে চিন্তা করো যে এটা একটা সম্ভাব্যতা, তাহলে এটা একটু ভালো করে বোঝার জন্য আমরা এইভাবে বলতে পারি, যদি 10 টু দি পাওয়ার মাইনাস 9 কে আমি যদি নিচে 10 টু দি পাওয়ার 9 লিখি আর উপরে যদি লিখি 1.967, তাহলে এটা বলতে বোঝাবে প্রতি 10 টু দি পাওয়ার 90 অণুর মধ্যে এই বিক্রিয়ায় 1.967 পরিমাণ অণু সক্রিয় শক্তি অর্জন করে। এটাকে যদি আরেকটু অন্যভাবে লেখো, যেমন আরেকটু অন্যভাবে মানে কি, তুমি কি এই ইয়াটাকে এইভাবে লিখতে পারতা না? যে তুমি এইভাবে লিখতে পারো যে 1.96 কে আমি মনে করো যে এখান থেকে আমরা করলাম কি যে 19.67 লিখলাম, 19.67 এবার লিখলাম, তাহলে 19.67 লিখলে এটাকে কি দিতে হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 10 দিতে হবে। বুঝছো কি বুঝো নাই বলো? এটা কি বুঝছো? 10 টু দি পাওয়ার মাইনাস 10 দেওয়া লাগবে। তার মানে তখন তোমার কি আসবে 19.67, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 10 মানে কি নিচে 10 টু দি পাওয়ার 10, এইটা বলতে মানে একই জিনিসই 10 টু দি পাওয়ার 10টি অণুর মধ্যে প্রায় 20টা অণু সক্রিয় শক্তি অর্জন করবে। কথা কি বুঝছো? তাহলে এটা কি সম্ভাব্যতা না? মোট অণুর সংখ্যা নিচে, আবার ওই উপরে কি যতগুলা অণু সক্রিয় শক্তি অর্জন করতেছে সেগুলো সেইটা থাকতেছে উপরে, তাহলে এটাকে আমরা সেই জন্য ভগ্নাংশ ফ্যাক্টর বলতে পারি। এটাই হচ্ছে আসলে সম্ভাব্যতা। কথা কি বুঝছো কি বুঝো নাই? মানে এরা সক্রিয় শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এটা কি বুঝতে পারছো? কাহিনীটা বুঝলা? মানে আমি কিন্তু এইটা দিয়ে যদি লিখি তাহলে 10 টু দি পাওয়ার 9টা অণুর মধ্যে প্রায় 2টা অণু সক্রিয় শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করবে। এটা বললে 10 টু দি পাওয়ার 10টা অণুর মধ্যে 19.67 মানে কি প্রায় 20টা অণু সক্রিয় শক্তি অর্জন করবে। এই জন্য এটাকে বলি আমরা ভগ্নাংশ, মানে অণুর ভগ্নাংশ ফ্যাক্টর বলতে এটা এমন একটা ফ্যাক্টর, এটা নির্দেশ করে কয়টি অণু আসলে সক্রিয় শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করবে। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? তুমি এই জিনিসটা বললেও হবে, এই জন্য এটাকে বলি আসলে আমরা সম্ভাব্যতা। কেন?
এই যে নিজের পরিমাণ মানে কি পরিমাণ অণু বিক্রিয়া অংশগ্রহণ করলো এটা হচ্ছে এইটা, এই পরিমাণ অণু। আর মোট অণুর পরিমাণ কত, এটা হচ্ছে নিচেরটা। বুঝছো? ক্লিয়ার? সেম জিনিসটা এটার জন্য বের করো, মানে 37 জন্য বের করো, 37 ডিগ্রির জন্য বের করো। সেম জিনিসটা 37 ডিগ্রির জন্য বের করো। আমরা এটা কোথা থেকে পড়তেছি বলতো? একবারে সেম টু সেম এক্সাম্পল কিন্তু আমাদের হাজারি স্যারের বইয়ে আছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, আমরা হাজারি স্যারকে মোটামুটি এইটাকেই আমরা বেস ধরবো। যেই যেই জায়গায় খুব কিছু কিছু জায়গাগুলোতে যদি হাজারি স্যারের কিছু সমস্যা থাকে সেটা বলবো, কিন্তু খুবই পরিমাণ কম যে আমরা ডেভিয়েট হবো হাজারি স্যার থেকে। কারণ এই বইটাই আসলে বেসিক বই, হাজারি স্যারের বই থেকেই আমরা মেইনলি করব। অন্যান্য বই আমাদের রেফারেন্স হিসেবে থাকবে যে এই বইয়ে এইটা আছে, যেমন ই ফ্যাক্টর, এটা তো আবার হাজারি স্যারের বই, এটা ওটা আমি পড়াই ফেলছি, তাই না? ওটা সেজন্য পরীক্ষা খুব বেশি আসেও না, ভর্তি পরীক্ষা মাঝে মধ্যে আসে। ওকে, ঠিক আছে। এখন দেখো এটা কি হবে, সেম জিনিস, যে ই টু দি পাওয়ার মাইনাস 50,000 আর মানে 8.314, টি মানে 37 ডিগ্রি, 37 ডিগ্রি মানে 310, কত আসে? মান কত আসে? এখানে জাস্ট আমরা 310 বসাবো না? হাজারি স্যারের বইয়ের থিওরি পার্টটা কঠিন। হ্যাঁ, থিওরি পার্টটা কঠিন জন্য তো আমার কাছে পড়বা, থিওরিটা বোঝার জন্য। আমি তোমাদেরকে সবই বুঝাই দেবো, থিওরি টিউরি সবই বুঝাই দেবো, কোনো প্যারা নাই। তুমি হয়তো এমন থিওরি টাচ করতেছো যেটা আমি এখনো বুঝাইনি, বুঝাই দিব। যখন পুরো চ্যাপ্টারটা শেষ হবে তখন দেখবা যে কোনো থিওরি না বুঝা আছে কিনা। ঠিক আছে, সব থিওরি বুঝাই দিব, কোনো প্যারা নিও না। আচ্ছা, এটাতে আসে 3.756 ইন্টু 10⁻⁹ এটা বলতে কি বুঝায়, মানে 3.756 ভাগ হচ্ছে 10⁹, তার মানে 10⁹ এর মধ্যে প্রায় 4টা অণু। আমি যদি আগের মতো চিন্তা করি যে 37.56 গুণন হবে 10⁻⁻10, তার মানে 10⁻10টা অণুর মধ্যে 37.6 মানে 56 মানে প্রায় 38টা অণু। মানে এখানে যদি দেখো প্রায় আমাদের এইটার ডাবল ওই পরিমাণ অণু। এই জন্য দেখো যে তোমার এখানে কি হচ্ছে, যে এই যে আমরা অনেক সময় বলি না যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার ফলে বিক্রিয়ার গতি প্রায় দ্বিগুণ হয়ে যায়, প্রায় দ্বিগুণ হয়ে যায়। এখন যদি বলে এটা লজিক কি, কেন দ্বিগুণ হয়, তোকে বলতে পারে না যে কেন দ্বিগুণ হয়। তো দেখো একটা এক্সাম্পল আমরা কিন্তু দেখলাম যে 37 ডিগ্রি 27 ডিগ্রি ছিল, 10 ডিগ্রি বাড়ায় 37 ডিগ্রি করেছে। যেই পরিমাণ অণু তোমার আগে সক্রিয় শক্তি অর্জন করতেছিল প্রতি 10⁻10 সংখ্যক অণুর মধ্যে 19.67, এর প্রায় দ্বিগুণ পরিমাণ অণু এখন 10⁻10 এর মধ্যে প্রায় 37.56 পরিমাণ অণু এখন বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। যেহেতু সক্রিয় শক্তি মানে বেশি অর্জন করছে, তার মানে বেশি সংখ্যক অণু বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, এই জন্য বিক্রিয়ার হারটা বৃদ্ধি পায়। এই কথা কি বুঝেছো? কথা কি বুঝতে পারছো? স্যার এইটার একক কি? একক নাই, একক বিহীন। এটা কি বুঝছো? ক্লিয়ার? এটার যে ইউনিট নাই, মানে এর উপরে কোনো এগুলো থাকলে এটা যে ইউনিট থাকে না, তুমি এটা ভেরিফাইও করতে পারো। ভেরিফাই করতে পারো কিভাবে? দেখো কিভাবে ভেরিফাই করি, ইউনিট যেহেতু বললা, ইউনিট হিসাবে আমরা কি ভেরিফাই করতে পারি না? দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, বলো সক্রিয়ণ শক্তি যে আছে এটার ইউনিট কি আমরা পাইলাম কি? জুল পার মোল। আর এর একক কি? আর এর একক কি? জুল পার মোল পার ক্যালভিন। টি এর একক কি? শুধু ক্যালভিন। গুণ করো এই দুটা, গুণ করলে কি হবে? তাহলে পার ক্যালভিন ক্যালভিন কাটা, তাহলে এখানেও কি থাকবে? জুল পার মোল। উপরেও জুল পার মোল, নিচেও জুল পার মোল, কাটাকাটি যাচ্ছে, তার মানে একক বিহীন। কথা কি বুঝেছো? এটা হচ্ছে জুল পার মোল পার ক্যালভিন, এটা তো
শুধু ক্যালভিন, কাটাকাটি চলে গেল, পার ক্যালভিন আর ক্যালভিন, তাহলে জুল পার মোল হলো নিচেও, উপরেও থাকলো জুল পার মোল। কথা কি বুঝছো? ক্লিয়ার? তার মানে কি এটার কি একক বিহীন, উপরে উপরে নিচে কাটাকাটি, তার মানে আমরা বলতে পারি একক বিহীন। বুঝছো? পারবা? ওকে, ঠিক আছে, ওকে। ওকে, আসো এইবার এইবার আমরা তাহলে, তোমরা কি এই বিষয়টা ক্লিয়ার হইছো? এই বিষয়টা আমরা ক্লিয়ার হইছি যে আমাদের মোল ভগ্নাংশ অর্থাৎ সম্ভাব্যতা, এটা কেন বলা হচ্ছে, ওই যে সরি অণুর ভগ্নাংশ ফ্যাক্টর বা সম্ভাব্যতা কেন বলা হচ্ছে, যে কি পরিমাণ অণু আসলে আমাদের মোট অণুর মধ্যে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, এই জিনিসটাই আসলে এটা রিপ্রেজেন্ট করতেছে এই কারণে। তো আমাদের মোটামুটি ভাবে করে এইখানে আমি একটু তোমাদের একটা থিওরি এখানে পড়াই দেব, একটা থিওরি। সেটা হচ্ছে, তোমাকে যদি বলা হয় যে তাপমাত্রা বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়? কোশ্চেনটা লেখো সবাই, বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়, আগে কোশ্চেনটা সবাই লেখো এবং নিজেরা একটু ভাবো কেন বৃদ্ধি পাইতে পারে, কি অ্যান্সার দিবা বলো, একটু তোমরা এটা ভাবো, বলো। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়, বলো। আর কি পড়াবো এখানে? একটু ভাবো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, একজন কথাটা তুলছো, সেটা হচ্ছে যে আমি তোমাদের ওই যে প্র্যাকটিস শিট এবং এক্সাম, এই দুইটা জিনিসের একটা আমি খবর বলছি। সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে সামনেই, যেহেতু এই যে গতিবেগ রিলেটেড যে পার্টটুকু, এটা যেহেতু প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই গ্রিন কেমিস্ট্রি এবং গতিবেগ মিলে আমি একটা তোমাদেরকে প্র্যাকটিস শিট দিব, যেটা থেকে তুমি প্র্যাকটিস করবা, এটা প্র্যাকটিস শিটটা দিয়ে দিব। এরপরে আবার যখন সাম্যাবস্থা এবং অম্লক্ষারক সাম্যাবস্থা মানে কেপিকেসি এবং পিএইচ শেষ হবে, তখন আমি আরেকটা পার্ট দিব এই চ্যাপ্টারের, এবং লাস্টে আমি তাপগতিবিদ্যার একটা পার্ট দিব। তো তাপগতিবিদ্যা সহকারেও 3টা মিলেও একটা দিতে পারি, তবে এই কয়েকটা মিলে আমি একটা শীট দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এই যে একজন কোশ্চেনের অ্যান্সার বলে দিছে অনেকটা, যে যদি বিক্রিয়ার মানে যদি তোমার তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে কি অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পায়? তাহলে অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে তোমার গতিবেগ বৃদ্ধি পায়, যেহেতু অণুগুলার গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এক নাম্বার হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি বৃদ্ধি পায়, এটা এটা আমরা যে কাজটা করি সাধারণত এটার অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে, এটার অ্যান্সারটা আরএনএসের সমীকরণ, হ্যাঁ, কে ইকুয়াল পি ইন্টু জেড, কে ইকুয়াল হচ্ছে পি ইন্টু জেড,
ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি, এটা ছিল না, কে ইকুয়াল পি ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি। তাহলে এখানে দেখো, এখানে তিনটা জিনিস। একটা বিষয় হচ্ছে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পাইলে গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, এটা একটা জিনিস। সেকেন্ড কথা হচ্ছে জেড এর যে ইম্প্যাক্টটা আছে, জেড এর যে ইম্প্যাক্টটা আছে কলিশন ফ্যাক্টর, সেটা বৃদ্ধি পায়, সংঘর্ষ বেশি হয়। যত বেশি সংঘর্ষ হবে, যত বেশি ধাক্কা খাবে, যত বেশি ধাক্কা খাবে তত বিক্রিয়াটা তাড়াতাড়ি সংঘটিত হবে। মানে বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সংঘর্ষের প্রয়োজন, ধাক্কা খাওয়া প্রয়োজন একটা অণুর সাথে। তার মানে ধাক্কার পরিমাণ, মানে জেড এর যে ইম্প্যাক্টটা আছে, তার মানে সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়, সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়। সেকেন্ড বিষয় হচ্ছে সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়। থার্ড বিষয়টা হচ্ছে যে এইখানে ইয়ে যে আছে, তাহলে দেখো এই যে সক্রিয়ণ শক্তি, তাহলে সক্রিয়ণ শক্তির যে ইম্প্যাক্টটা আছে সেটা হচ্ছে বেশি সংখ্যক অণু সক্রিয়ণ শক্তি অর্জন করে। কারণ ওদেরকে কি তুমি তাপ দিছো, তাপ দেওয়ার ফলে কি ও একটা শক্তি পাইছে, তো শক্তি পাওয়ার ফলে ও সক্রিয় শক্তিটা অতিক্রম সহজেই করতে পারতেছে, যেই পরিমাণ শক্তি অর্জন করলে সে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারতেছে। তাহলে বেশি সংখ্যক অণু সক্রিয় শক্তি অর্জন করে, বেশি সংখ্যক অণু সক্রিয়ণ শক্তি অর্জন করে। কথা কি বুঝেছো? কথা কি বুঝছো? হ্যাঁ, তাহলে অণুগুলার আমাদের হচ্ছে অণুসমূহের হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়, সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়, মানে গতি বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পায়। গতিশক্তি তো বৃদ্ধি পাচ্ছে, গতিশক্তি বৃদ্ধি পায়, তাই বেগ বৃদ্ধি পায়। সেকেন্ড হচ্ছে সংঘর্ষ বৃদ্ধি পায়, বেশি পরিমাণ অণু সংঘর্ষে লিপ্ত হয়। আর যেহেতু তুমি তাপ দিলে ও যেহেতু একটা শক্তি পাচ্ছে, তাহলে বেশি পরিমাণ অণু সক্রিয় শক্তি অর্জন করতে পারে। কথা বুঝছো? মানে বেশি পরিমাণ অণু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তাই গতিবেগটা বৃদ্ধি পায়। কথা বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো। তো আচ্ছা, ঠিক আছে, এখন আসো আমরা এইবার যেই কাজটা করব, মোটামুটি আমাদের গতিবেগের যে পার্টটা, গতিবেগের পার্টটা আমাদের শেষ। যদিও এর পরে আমি আবার বলে রাখি, অনেকেই গতিবেগের সাথে দুইটা জিনিস পড়ায়, একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব অনেকটা আমাদের গতিবেগের মধ্যেই পড়ে, সংঘর্ষ তত্ত্ব এটা গতিবেগের মধ্যেই পড়ে, সক্রিয়ণ শক্তি রিলেটেড। আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রভাবক নিয়ে। এটা তোমাদের বইয়ে এই পার্ট দুইটা আছে, এই পার্ট দুইটা আমরা পড়বো অ্যাকচুয়ালি সাম্যাবস্থার শেষের দিকে, মানে একেবারে সকল সাম্যাবস্থা শেষ হইলে সাম্যাবস্থার পরের দিকে। এটা আমি সাম্যাবস্থার পরে পড়াই। এটা থিওরিটিক্যাল জিনিস, এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, এখান থেকে এমসিকিউ বা অন্যান্য গুলা আসে। তারপরেও হ্যাঁ, রিটে মানে ক্রিয়েটিভও আসতে পারে, এটা আমি সাম্যাবস্থার সাথে পড়াবো। তো আমাদের মোটামুটি জিনিসগুলা এইটুকুই হচ্ছে আমাদের হচ্ছে রাসায়নিক মানে গতিবিদ্যা আর কি। এই গতিবিদ্যার মধ্যে তোমাদের কিছু কিছু পার্ট ছিল যেটা নিয়ে আমাদের কিছু প্র্যাকটিস করার কথা ছিল, প্র্যাকটিস কিছু দরকার ছিল। তোমরা তারপরে যদি আরো প্র্যাকটিসের দরকার হয় বা ওই যে আমি বলছি যে সলভ ক্লাস একটা মাঝে মধ্যে নিব, মানে 10টা ক্লাস হয়ে গেলে বা 12টা ক্লাস হয়ে গেলে সেই সময় তোমরা জিজ্ঞেস করতে পারো ওই ওই যে আমি তোমাদেরকে দিয়ে দিব যেটা ওইটা। তো আসো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করানোর কথা যেটা ছিল এরকম একটা জিনিস, সেটা হচ্ছে বিক্রিয়ার হার নিয়ে। বিক্রিয়ার হার নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করানোর কথা বলেছিলাম, কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করাইনি। বিক্রিয়ার হার তোমাদের মনে আছে? বিক্রিয়ার হারের কথা সেই জিনিসটা একটু আমি ডিফাইন করে, মানে এটার একেবারে জিনিসগুলা নিয়ে আমরা কয়েকটা বিক্রিয়ার হারের অঙ্ক করব। অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার হারের অঙ্কগুলো বেশিরভাগই বুয়েটে আসা অঙ্ক, তাহলে তুমি মোটামুটি ভাবে করে বুয়েট, আচ্ছা কুয়েটেও আসছে, তাহলে তুমি বইয়ের যে কোনো অঙ্কগুলা পারবা।
ঠিক আছে? তাই এগুলো একটু প্র্যাকটিস করব। তো এটার আগে আমরা একটু ইয়েটা দেখে নেই যে আসলে বিক্রিয়ার হারের যে আমি তোমাদেরকে যে বুঝাইছিলাম সেই জিনিসটা একটু খালি শর্টে আমি তোমাদেরকে বলে রাখি, আবার শর্টে আমি বলে দিচ্ছি। বিক্রিয়ার হারের বিষয়টা ছিল যে এ মোল এ এবং বি মোল বি যদি বিক্রিয়া করে সি মোল সি এবং ডি মোল ডি যদি তৈরি করে, এই ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে এ এর ঘনমাত্রা পরিবর্তনের হার, ঘনমাত্রা পরিবর্তনের হার এইটা ডিফাইন করবে হচ্ছে ডেল এ বাই হচ্ছে ডেল টি। এটা মনে রাখবা, এই জিনিসগুলা বি এর ঘনমাত্রা পরিবর্তনের হার ডেল বি বাই হচ্ছে ডেল টি, ঘনমাত্রা পরিবর্তনের হার। সি এর ঘনমাত্রা পরিবর্তনের হার ডেল সি বাই হচ্ছে ডেল টি, আর ডি এর ঘনমাত্রা পরিবর্তনের হার ডেল ডি বাই হচ্ছে ডেল টি। মনে আছে না এটা? এবং এবং আমি তোমাদেরকে বলেছিলাম এটা কিভাবে করে আসছে, মানে এবং এই জিনিসটা বিক্রিয়ার হার লেখার সময় আমাদের নিয়মটা হচ্ছে এরকম, যখন বিক্রিয়ক দিয়ে লিখব তখন একটা মাইনাস দিব, এবং এই যে কোন বিক্রিয়কটা নিয়ে লিখতেছি সেইটারই মোলটা থাকবে নিচে, আর এই যে পরিবর্তনের হারটা দিয়ে গুণ হবে, যে ডেল এ বাই হচ্ছে ডেল টি, মানে ডেল এ বাই ডেল টি, আর মোলটা থাকবে নিচে আর একটা সামনে মাইনাস যাবে, বিক্রিয়কের জন্য মাইনাসগুলো আসবে। এখন কেন মাইনাস আসে, কেন কি, এগুলো নিয়ে আমি বর্ণনা করেছি, তোমাদের মনে হয় 2 নাম্বার লেকচারে আছে, 2 নাম্বার লেকচারে এটা আমি করিয়েছি তোমাদেরকে, কেন মাইনাস আসলো এটা আমি করিয়েছি তোমাদের। তাহলে বিক্রিয়ক দিয়ে লিখলে দুটাতেই মাইনাস আসবে, আর উৎপাদ দিয়ে লিখলে আমাদের মোলটা তো নিচে আসবে কিন্তু এটার মানগুলো প্লাস আসবে। এতটুক জিনিস তোমাকে জানতে হবে, তোমাদেরকে খুব বেশি জিনিস যে জানতে হবে তা না, এতটুক জিনিস যদি তুমি ভিতরে তুমি ঢুকাতে পারো, তোমার মগজের মধ্যে যদি তুমি এইটুক জিনিস ঢুকাতে পারো, তাহলেই তোমার আসলে সবকিছু হয়ে যাবে। কথা কি বুঝছো? এইটুক জিনিস, আর কিছু না। এইটুক জিনিস তুমি যদি ঢুকাইতে পারো, তোমার এই রিলেটেড সকল কোশ্চেনের তুমি অ্যান্সার দিতে পারবা। এটা কি বুঝছো? এটা কি বুঝছো? তাহলে এই কয়েকটা জিনিস তোমাদের কি মনে থাকবে? মনে আছে? মনে থাকবে সবার? এগুলো মনে আছে? ওকে ওকে, এই জিহাদ, ওকে ঠিক আছে। দেখো দেখো কি বলেছে কোশ্চেনটা, দেখো ভালো করে মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও। যে এই যে বুয়েট 17-18-তে যে কোশ্চেনটা আসলো, 4 অ্যামোনিয়া প্লাস হচ্ছে 5 অক্সিজেন 4 NO প্লাস হচ্ছে 6H2, এটা কোনো মুহূর্তে অ্যামোনিয়া 0.24 মোল পার লিটার পার সেকেন্ড, এই পার সেকেন্ড কিন্তু ছোট হাতের হবে। তোমাদের গত শীটটা যেটা দিয়েছে এটাতে বেশি অনেকগুলা কোশ্চেনে ওই যে একক ভুল ছিল, তাই না, মানে অঙ্কের মধ্যে। আচ্ছা, পার সেকেন্ড হারে বিক্রিয়া করলে বিক্রিয়াটির হার সমীকরণ লিখো, বিক্রিয়ার হার সমীকরণ লিখতে বলছে, এবং H2 উৎপাদনের হার বের করো। ঠিক আছে? ওকে, খুবই চমৎকার, কিন্তু খুবই চমৎকার জিনিস। দেখো এখানে যেটা বলেছে যে 4 অ্যামোনিয়া প্লাস 5 অক্সিজেন মিলে 4 NO প্লাস হচ্ছে তোমার 6H2O, এটা এটা বলেছে। তো আমাদেরকে হার সমীকরণ যদি লিখতে হয়, তাহলে রেট হারের, তাহলে -1/4 ডেল অ্যামোনিয়া বাই ডেল টি, ডেল অ্যামোনিয়া বাই হচ্ছে ডেল টি, মানে অ্যামোনিয়ার পরিবর্তনের হার বাই হচ্ছে ডেল টি,
তাহলে -1/5 ডেল অক্সিজেন বাই ডেল টি, আর এখানে আসবে +1/4 ডেল NO বাই হচ্ছে ডেল টি ইকুয়াল 1/6 ডেল H2O বাই হচ্ছে তোমার ডেল টি। কথা কি বুঝছো? এই তো সমীকরণ, এটা না সমীকরণ কি এটা? এটা কি বুঝছো? ক্লিয়ার? সমীকরণ তো এটা। ফার্স্ট পড়ানোর দরকার নাই, কারণ আমি যেভাবে করে পড়াচ্ছি এতে করেই তোমাদের নির্দিষ্ট টাইমে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। 1 মাসের মধ্যে, মানে 2-2.5 মাসের মধ্যে পুরা ফার্স্ট পেপার শেষ। আর ফার্স্ট পড়া লাভ আছে? দরকার নেই। এইভাবে করে যেভাবে পড়াচ্ছি এটা দিয়ে তোমরা সব বুঝে যাবা, বুঝছো? কোনো প্যারা নাই, সব বুঝে যাবা। কিন্তু তোমরা রেগুলার ক্লাস করতে হবে। ওই যে অনেকে রেগুলার ক্লাস করতেছে না যারা, তাদের কিন্তু সমস্যা। রেগুলার ক্লাস করো, দেখবা যে হ্যাঁ তোমাদের খুব ভালো লাগবে। ওকে, দেখো এইটা হচ্ছে বিক্রিয়ার এই যে হার সমীকরণ এটা। এখন বলছে H2 উৎপাদনের হার, কি মানটা দেয়া আছে দেখো। এটা কিন্তু একটা অ্যান্সার হইছে, সমীকরণ লিখতে বলছে, সমীকরণ লিখে দিছি। এরপরে দেখো যে অ্যামোনিয়ায় এত হারে বিক্রিয়া করলে, তাহলে অ্যামোনিয়া কি হারে পরিবর্তন হচ্ছে, অ্যামোনিয়া যে হারে পরিবর্তন হচ্ছে। তো দেখো এখানে আমি কি বলছিলাম, একটা বিক্রিয়কের পরিবর্তনের হার, এই জায়গায় কিন্তু কোনো সহগ নাই, জাস্ট ডেল A বাই ডেল টি। তাহলে কি হারে পরিবর্তন হচ্ছে এটা, হ্যাঁ কি হারে পরিবর্তন হচ্ছে, তাহলে সেটার পরিমাণ কি হবে, মানে আমরা কি বলতে পারি, ডেল অ্যামোনিয়া বাই ডেল টি, ডেল অ্যামোনিয়া বাই ডেল টি কি হারে পরিবর্তন হচ্ছে। তোমরা আমাকে বলবা ডেল অ্যামোনিয়া বাই ডেল টির মান। এখানে দুইটা জিনিস আমি জিজ্ঞেস করব। প্রথম কথা যে এইটার এখানে সামনে কি 1/4 দিব কি দিব না, মানে এটার মান যদি আমি লিখি 0.24, এটা যদি লিখি তাহলে 1/4 দিব কি দিব না, ইয়েস অর নো, আমি দিব কি দিব না, কোশ্চেনটার অ্যান্সার দাও আমাকে। বলো, ডেল অ্যামোনিয়া বাই ডেল টি এখানে 1/4 দিব কি দিব না। বলছে যে অ্যামোনিয়ায় এত হারে বিক্রিয়া করলে, অ্যান্সার হচ্ছে কি দিব কি দিব না, কি মনে হচ্ছে বলো। তোমাদের যাদের এখনো আফসোস হচ্ছে যে কেন আগে শুরু করি নাই, একটা জিনিস তোমাদের আসল জিনিস এখনো বাকি আছে, যে জৈব যৌগ সেকেন্ড পেপারে, যেহেতু তোমরা প্রথম থেকেই সেকেন্ড ইয়ারে জৈব যৌগ বা এই ক্লাসগুলো আমার সাথে করতে পারবা, সেই জন্য কোনো প্যারা নাই। মানে যারা জৈব যৌগ করতে পারেনি তাদের জন্য একটু প্যারা হয়, কারণ ওইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অল্প একটু প্রথম থেকে পড়লে সুবিধা হয়। তা তোমাদের কোনো সমস্যা নাই, কারণ ফার্স্ট ইয়ারে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো একবার দুইবার করে রিভিশন দিলে ইজিলি পারবা। শুধু শুনো, একটা জিনিস মনে রাখো, যে মানুষের ব্রেইনটা যে কাজ করে, এই ইস্যুটা হচ্ছে এরকম যে তোমার মেন্টালিটির উপরে সবকিছু ডিপেন্ড করে, মেন্টালিটির উপরে। তুমি একটা জিনিস চিন্তা করো, যে তুমি যখন ক্লাস 8-এ ছিলা, ওই বইটাকে অনেক তোমার বড় কিছু মনে হতো। ক্লাস 9-এ যখন উঠছো বা 10-এ যখন উঠছো, এখন যদি বলো আরে ক্লাস 8-এর বই, ওটা কোনো বিষয়, তোমাকে ম্যাথ বই দিলে তুমি 7 দিনের রিভিশন দিয়ে দিবা বা 2-3 দিনের রিভিশন দিয়ে দিবা, তোমার কাছে এখন জিনিসটাকে অনেক ইজি মনে হচ্ছে। মানে আমাদের কাছে যেমন এখন কি এইচএসসির বইগুলো ইজি মনে হচ্ছে, অনেক একবারে ইজি। আসলে কি জিনিসটা কি আমরা যখন ইয়াতে ছিলাম, মনে করো এইচএসসিতে ছিলাম, তখন কি এতটা ইজি মনে হইতো না। এই জন্য প্রথম যেই দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। যখন তোমার কনফিডেন্স বাড়বে, তোমার মস্তিষ্কে সবগুলা নিউরন গুলা কিন্তু অ্যাক্টিভেট হওয়া শুরু করবে, আর তুমি কিন্তু আলটিমেটলি যা কিছু আছে, মনে করো যে সবকিছুকেই তুমি দেখবা যে পারছো। তোমাকে প্রথম যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিজের উপর কনফিডেন্স। কনফিডেন্স থাকবে যে না, এগুলো কোনো ব্যাপারই না। তুমি যদি প্রথমেই মানে ব্যাকফুটে চলে আসো, তাহলে দেখবা যে না, ওইটুক জিনিসই তোমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাহলে সবকিছুই কিন্তু আসলে ব্রেইনের খেলা, এবং তুমি কোন অ্যাপ্রোচ করতেছো এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তুমি কি অ্যাপ্রোচ করতেছো। দেখো এইখানে 1/4 কিন্তু হবে না। কেন 1/4 হবে না? কারণ আমি বিক্রিয়ার হারের কথা বলছি। আমরা কিসের কথা বলছি? আমরা বলছি এটা যে এই যে কোনো মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করলে, তাহলে অ্যামোনিয়া কি হারে বিক্রিয়া করে, তাহলে এইটুক এত মোল পার লিটার পার সেকেন্ড হারে, মোল পার লিটার পার সেকেন্ড হারে এইটুকের পরিমাণটা আসলে কি হয়, হ্রাস পায়। বিক্রিয়কের পরিমাণটা কিন্তু আসলে হ্রাস পায়।
যেহেতু হ্রাস পায়, আমি তোমাদেরকে আগেই বলছিলাম এই ডেল সামথিং বাই ডেল টি এটা যদি বিক্রিয়কের মান হয় তাহলে এটার মান অবশ্যই হবে মাইনাস, এর মানটা কিন্তু মাইনাস মান। বলছিলাম না, মনে আছে তোমাদের? তোমাদের ওই যে আগেই এই কথাটা বলছিলাম যে এই এর মানটা হচ্ছে মাইনাস, এর মানটা হচ্ছে মাইনাস, এর মানটা হচ্ছে প্লাস, এর মানটা হচ্ছে প্লাস। কেন? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, তাহলে ওই পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে মাইনাস পাওয়া যাবে, এখানেও পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে মাইনাস, এর মান প্লাস, এর মান প্লাস। এইখানের মাইনাস গুলো দেওয়ার রিজন হচ্ছে পুরা মানটাকে প্লাস বানানো, যেহেতু এর মান মাইনাস, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। এখানে যেহেতু এটা মাইনাস, এইটুকের মান যেহেতু মাইনাস, এখানে মাইনাস দিয়ে এইটুকের মানটা প্লাস হয়ে গেছে, এটা তো প্লাস আছেই, তার মানে বিক্রিয়ার হারের মান সবসময় প্লাস আসবে। এই জিনিসটা আমি তোমাদেরকে তো এর আগেই বুঝিয়েছি যে এর মানটা কিন্তু মাইনাস, নট এটার সামনে মাইনাস, এর মানটা মাইনাস, সেজন্য এখানে মাইনাস দিয়েছি, কারণ এর মান আসলে হ্রাস পায় এই কারণে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? তাহলে এইটুক পেয়ে গেলা। মানে এই কনসেপ্টগুলো একটু জরুরি, এই কনসেপ্টগুলো যদি তোমার থাকে তুমি কখনো কোনোটা ভুল করবা না, প্লাস মাইনাসও ভুল করবা না। এখন বলছে পানি উৎপাদনের হার বাইর করো, তাহলে পানি উৎপাদনের হার কি হবে? পানি উৎপাদনের হার বের করতে বলছে, যে তার মানে ডেল H2O বাই ডেল টির মান বের করতে বলছে। মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদেরকে ডেল H2O বাই ডেল টি এইটার মান আসলে বের করতে বলছে। কিভাবে বের করব? এইটা বের করার জন্যই আমার এই সমীকরণটা আছে, এই মানটা বের করার জন্যই আমার এই সমীকরণটা আসলে আছে। এই যে উপরে যে সমীকরণটা আছে, এই সমীকরণের মধ্যে রিলেশন আছে যে মাইনাস। আচ্ছা, আমরা তাহলে দিয়ে দিতে পারি সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে আমরা একটা রিলেশন পাবো, সমীকরণ থেকে পাই। কি সমীকরণ থেকে পাই? যে 1/6 ডেল H2O বাই ডেল টি সমান সমান -1/4 ডেল অ্যামোনিয়া বাই হচ্ছে ডেল টি। ঠিক আছে, -1/4 ডেল অ্যামোনিয়া বাই হচ্ছে ডেল টি, এটা। এখন দেখো, এখন খবরটা দেখো কি হচ্ছে। তাহলে আমরা একবারই লিখি যে অতএব ডেল H2O বাই ডেল টি সমান, কারণ এর মান তো বের করতে হবে, সমান এই 1/6টা এই পাশে গেলে গুণন 6 হয়ে যায়, তাহলে 6টা উপরে দিলাম, 6/-6/4। আর দেখো ডেল অ্যামোনিয়া বাই ডেল টির মান মাইনাস কত? -0.24 মোল পার লিটার পার সেকেন্ড, এটা। তাহলে আলটিমেটলি কত আসলো? দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু 6 ভাগ 4, 0.24 ইন্টু 6 ভাগ হচ্ছে 4, তার মানে কত আসে? 0.36, তাই না? দেখো তো 0.36 মোল পার লিটার পার সেকেন্ড। একটা জিনিস দেখছো, এর মান কিন্তু অটোমেটিকলি প্লাস হয়ে গেল, এর মানটা অটোমেটিকলি আমাদের প্লাস হয়ে গেল। এটা কি বুঝছো? ক্লিয়ার? সবাই কি বুঝছো? সাউন্ড প্রবলেম? সাউন্ড কি প্রবলেম আসলে? না, বলো 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 বলো, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার ভাইয়া। তাহলে আমরা আরেকটু রিভিউ করি। এখানে দেখো যে আর এর মান তুমি যদি বিক্রিয়ক দিয়ে রাখো তাহলে -1/4 ডেল অ্যামোনিয়া বাই ডেল টি 1/5 আসতেছে, আর এটার জন্য প্লাস এটা। এবার বলছে অ্যামোনিয়া উৎপাদনের হার এত হারে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন, তার মানে ডেল অ্যামোনিয়া বাই ডেল টি, যেহেতু অ্যামোনিয়া উৎপাদন হইলে এত হারে অ্যামোনিয়া উৎপাদন হয়, তার মানে অ্যামোনিয়ার ঘনমাত্রা অ্যাকচুয়ালি, মানে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করলে, বিক্রিয়া করে মানে এটা বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে এত হারে, মানে এটা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। তার মানে কি, তুমি ডেল অ্যামোনিয়া বাই ডেল টি, এটা যেহেতু পরিবর্তনের পরিমাণ, এটা পরিবর্তনটা হবে মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে, হ্রাস পেলে পরেরটা মাইনাস আগেরটা হবে মাইনাস, এই কাহিনী শেষ। তো সেইখান থেকে আমরা এটার মান বের করে ফেলবো। বুঝছো? ক্লিয়ার? ওকে, মাইনাস কেন? হ্যাঁ, মাইনাস কেন এক্সপ্লেইন করে দিছি। এই মাইনাসটা কারণটা হচ্ছে ডেল অ্যামোনিয়া বাই ডেল টি মানে পরিবর্তন মানে শেষেরটা মাইনাস আগেরটা, মানে পরেরটা মাইনাস আগেরটা, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে পরেরটা কম আগেরটা বেশি, তাহলে অবশ্যই এইটার মান হবে হচ্ছে মাইনাস। এটা কিন্তু পরিবর্তন, এটা কিন্তু হ্রাসের পরিমাণ না, এটা হচ্ছে পরিবর্তন। এই সূত্রে এটা হচ্ছে পরিবর্তন, এই সূত্রে এটা হচ্ছে পরিবর্তন, নট হ্রাস।
এটা হচ্ছে এটা পরিবর্তন, সেই জন্য দেখো না মানে এই জিনিসটা মানে কিন্তু পরিবর্তন, এর মানে হচ্ছে পরিবর্তনের হার। তার মানে যদি কোনো কিছু হ্রাস পায় তাহলে মাইনাস হয়ে যাবে ওর মানটা, ঠিক আছে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এটাও আসে বুয়েট 10-11, আচ্ছা বুয়েট হচ্ছে 14-15-তে এসছে। করো এটা। এখানে বলছে যে একটা পাত্রের মধ্যে সম্পন্ন করা হয়েছে 0.01 সেকেন্ডে ব্রোমিনের পরিবর্তন হচ্ছে -0.001 মোল হলে বিক্রিয়ার হার নির্ণয় করো। বলো বলো কি হবে, বিক্রিয়ার হার কি হবে? তাহলে বিক্রিয়ার হার সূত্র কি বলে আমার? বিক্রিয়ার হার আর সমান আমরা কি দিয়ে বলবো? ব্রোমিন দিয়ে বলবো। ব্রোমিন আছে এখানে একটাই আছে, তার মানে বিক্রিয়ার হারকে আমরা বলতে পারবো মাইনাস, দেখো ডেল ব্রোমিন বাই ডেল টি। ডেল ব্রোমিন মানে ব্রোমিনের ঘনমাত্রা পরিবর্তন ভাগ হচ্ছে ডেল টি, এটা টাইম। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে পরিমাণটা দেয়া আছে, পরিমাণটা মোলে দেওয়া আছে, আবার এখানে আয়তন দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ডেল ব্রোমিন বাই ডেল ব্রোমিনের যে পরিমাণটা, মানে এটা পরিবর্তনের পরিমাণটা, যেহেতু এটা একটা বিক্রিয়ক তাহলে বিক্রিয়কের পরিমাণ কি হয়? হ্রাস পায়। বিক্রিয়কের পরিমাণ কি পায়? হ্রাস পায়, তাই না? তো সেই হ্রাসটার পরিমাণটা কত আছে? যে 0.0001 মাইনাস, সরি ডিভিশন হচ্ছে 0.250, এত মোল পার কত আসতেছে বলো তো? লিটার। এটা কি বুঝছো? মানে এত মোল হ্রাস পায়, এটা তো আসলে মোলের পরিমাণ। তোমাকে চাইছে ঘনমাত্রা কত হ্রাস পায়, আমার লাগবে ঘনমাত্রা না, ঘনমাত্রা কত পরিবর্তন হয়। তাহলে ঘনমাত্রার পরিবর্তন কি হবে? একে লিটার দিয়ে ভাগ করবা না, মোল পার লিটার মানে তো মোলারিটি, ঘনমাত্রা বের হবে। তাহলে এটাকে 0.250 দ্বারা ভাগ করো, তাহলে 0.1 কে যদি তুমি 0.250 দ্বারা ভাগ করো তাহলে 0.1 ভাগ 0.250, ঠিক আছে? তাহলে আমাদের কত আসবে? 0.4। 0.1 কে কেন বললাম? 0.001 কে 0.001 ভাগ 0.250, 4 ইন্টু 10⁻³ এটা হচ্ছে মাইনাস এত মোল পার লিটার। তাহলে দেখো, তাহলে এখানে আছে মাইনাস ডেল ব্রোমিন বাই ডেল টি, তাহলে -4 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে ডেল টি, টি এর মান হচ্ছে 0.01 সেকেন্ড, তাহলে এটা আসবে মোল পার লিটার পার সেকেন্ড। তার মানে কত আসে? একে যদি আমরা 0.01 দ্বারা ভাগ করি তাহলে আসে 0.4 মোল পার লিটার পার সেকেন্ড। বুঝছো কিনা? একজন লিখছে মাইনাস, এটা এই যে দেখছো কিভাবে মাইনাসটা দেখছো, একজন বলছে মাইনাস, এটা অ্যান্সার না, মাইনাস না। একটা জিনিস মনে রাখবা, বিক্রিয়ার হারের মান কখনো মাইনাস হয় না, এই জিনিসটাই আমি তোমাদেরকে প্রথম থেকে বুঝাচ্ছি। এই যে মাইনাস আর প্লাসের যে গন্ডগোল, এই জন্য কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে অঙ্ক কাটা যাইতে পারে, মাইনাস আর প্লাসের গন্ডগোল। এইটাকে, এই থিমটাকে ভালো করে তোমাকে আত্মস্থ করতে হবে। আমি মানে অযথা এই জিনিসটা বুঝাই নাই তোমরা অনেকের মাইনাস আসছে যে দেখো সূত্রের, এটা তো সূত্রের মাইনাস, দেখো সূত্রের সূত্রটা কি বলে আবার একটু খেয়াল করো। মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের মতো স্টুডেন্ট যদি একটু ভালো করে মনোযোগ দেয়, এইটা না বুঝার কিছুই নাই। এটা এমন কিছু না মাইনাস প্লাস বা 1/টা, এর ঘনমাত্রা পরিবর্তনের হার, এইটুক জিনিস আগে মাথায় রাখো যে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনের হার বলছে। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন মানে কি? বিক্রিয়কের ঘনমাত্রা তো হ্রাস পায়, হ্রাসের পরিমাণ বলে না, হ্রাসের পরিমাণ বলে মাইনাস হইতো না, ওই পরিমাণটাই হইতো। কিন্তু পরিবর্তনটা কি আসলে? মাইনাস না, পরিবর্তনটা কি মাইনাস কেমনে? যে আগে যা ছিল তার সাথে কম হচ্ছে, তার কি কম থেকে আগেরটা যদি বিয়োগ দাও তাহলে কি মাইনাস আসবে। তার মানে এর মানটা মাইনাস, নট এর সামনে মাইনাস, এর মানটা মাইনাস, এর মানটা মাইনাস, এর মানটা প্লাস, কারণ উৎপাদের ঘনমাত্রা তো বৃদ্ধি পায়, এর মানটাও প্লাস। এখন কথা হইলো আমি বিক্রিয়ার হার যখন লিখবো
তখন এর মান মাইনাস, এর মান মাইনাস, এর মান প্লাস, এর মান প্লাস, তাহলে কি বিক্রিয়ার হার হবে? কারণ বিক্রিয়ার হার জিনিসটা তো একটা, এরও মান যা আসার কথা এরও মান তাই আসবে। তাই আমরা বিক্রিয়ার হারের জন্য এই জায়গায় একটা মাইনাস দিয়ে দিছি। কেন মাইনাসটা দিছি? কারণ এর মানটাই মাইনাস, এই সামনে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এর মানটাই মাইনাস, সামনে একটা মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। এটা তো অলরেডি প্লাস আছে, তাই আর মাইনাস দেওয়া হয়নি। এই জিনিসটাই করছে এটা। দেখো এর মানটা, এই যে এর পরিবর্তনের হারের মানটাই মাইনাস, এর পরিবর্তনের হারের মানটা কি বলো? এর পরিবর্তনের হারের মানটাই কি? এর পরিবর্তনের হারের মানটাই হচ্ছে মাইনাস। এই যে এটা, এটার মানটাই হচ্ছে মাইনাস, সামনে একটা মাইনাস দিয়ে এই মানটা আসলে প্লাস হয়েছে। কারণ বিক্রিয়কের এই যে পরিবর্তনের হার, এটা আসলে মানটা আসবে মাইনাস মান, সূত্রে সেজন্য একটা মাইনাস ব্যবহার করা হয়েছে, সূত্রে মাইনাসটা দিয়ে আসলে প্লাস মানটা আসে। এইটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই মাইনাস প্লাসের গন্ডগোল করিও না, ঠিক আছে? আমি একটা জিনিস দেখি তোমাদের এইটা দিয়ে, এইটার এটার এটার কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা এটা দেখি তো। এটা চমৎকার কোশ্চেন আছে এখানে, এটা কুয়েট 17-18-তে আসছে এমসিকিউ এ, চমৎকার কোশ্চেন। একটু বলো তো দেখি পারো কিনা, একটু আমাকে বলো, বলো। দেখো এটা কি হবে? ওকে, এটা বলো কি হবে? এটা থেকে বি বিক্রিয়ার জন্য এ নিঃশেষিত হয়ে যাওয়ার হারের সাথে বি এর বেড়ে যাওয়ার হারের সম্পর্ক, এটা কি হইতে পারে বলো? মানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো যে যে এ এখানে বি দেওয়া আছে তাই না, এখানে এটা দেয়া আছে, এটা থেকে আমরা যদি সূত্র লিখতে চাই, হারের সম্পর্ক যদি লিখতে চাই, তাহলে হারের মান বিক্রিয়কের জন্য মাইনাস মাইনাস ডেল এ বাই হচ্ছে ডেল টি, এটা হবে ডেল এ বাই ডেল টি। কিন্তু এখানে যে হাফ আছে, হাফ দিয়ে ভাগ করতে হবে, হাফ দিয়ে ভাগ করলে কি উপরে একটা টু চলে যাবে না? এই হাফ দিয়ে ভাগ করা মানে কি উপরে টু যাওয়া না? হাফ দিয়ে ভাগ করা মানে কি উপরে টু যাওয়া। বি এর জন্য কি অবস্থা? বি এর জন্য তো এটা তো উৎপাদ, তাহলে ডেল বি বাই ডেল টি, তাহলে এইখানে এখানে টু আছে, তার মানে এখানে কি চলে আসবে? হাফ চলে আসবে। এখানে টু হইলে এখানে কি হাফ চলে আসবে। এখন দেখো ডেল এ বাই ডেল টি এই পাশে, এই পাশে কোনো প্রকারের কোনো কোনো সহগ দেখা যাচ্ছে না, তাহলে এই টুটা এই পাশে চলে গেলে -4 হয়ে যাবে। তার মানে মাইনাস ডেল এ বাই ডেল টি, মাইনাস ডেল এ বাই ডেল টি, এই মানটা আসলে দাঁড়াবে, এটা টু এই পাশে চলে গেলে 1/4 ডেল বি বাই ডেল টি, এটা আসবে। এটা দেখো মাইনাস ডেল এ বাই ডেল টি সমান 1/4 ডেল বি বাই ডেল টি। এটা ডেল মানে এখানে ডি দিয়ে দিছে। সবাই কি বুঝছো? সবাই বুঝেছো? ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? পারবা? পারবা সবাই? ক্লিয়ার হইছো? এই যে বিক্রিয়ক, একটু আগে তো বললাম যে এখানে যে সহগটা থাকবে এই সহগটা কি ভাগ হবে না? তার মানে কি এই সহগ নিচে 1/2, 1/2 করলে কত আসবে? 2 আসবে উপরে, মানে 1/2 অ্যাকচুয়ালি মানে 2 না, এটা তো 2। এটা আর একবার বলেন। মানে এই যে দেখো আরেকবার বলছি, মানে এইটা তো জানো নাকি? মানে আরেকবার বলেন যে আমার কাছে সন্দেহ লাগতেছে, এটা তো জানো যে এই বিক্রিয়ার হারের মান নির্ণয় করা তো জানো যে এই যে মাইনাস একটা দিব বিক্রিয়কের জন্য, সামনে একটা মাইনাস আসবে, আর ডেল এ বাই ডেল টি থাকবে, সামনে এই যে যেটা মোল থাকবে সেটা দিয়ে ভাগ হবে, 1/a থাকবে, এটা বিক্রিয়কের জন্য এটা। আর উৎপাদের জন্য 1/c থাকবে, ডেল সি বাই ডেল টি থাকবে, কিন্তু কোনো মাইনাস থাকবে না। এটা যদি জানো, এটা তো ওই জিনিসই। এটা আর এটার মধ্যে তফাৎ কি আসলে? যে এখানে বিক্রিয়া দেওয়া আছে কি হাফ এ ইকুয়াল দেওয়া আছে টোয়াইস বি, তাহলে এটা বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের জন্য লিখলে একটা মাইনাস আসবে সামনে,
মাইনাস দিয়ে কি ডেল এ বাই ডেল টি, আর এই হাফটা কি চলে যাবে 1/, হয়ে যাবে, তোর 1/2 মানে তো 2, সেজন্য এখানে 2 দিয়ে দিছি। আর বি এর জন্য কি লিখবো, বি তো আসলে টুয়াইস বি আছে, তাহলে ডেল বি বাই ডেল টি 1/2 হবে। এখন তাহলে এইখান থেকে এই 2টাকে যদি এই পাশে নিয়ে যাই, 2টা যেহেতু এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে কি 1/4 হয়ে গেল, 1/4 ডেল বি বাই ডেল টি হয়ে গেল। তাহলে মাইনাস ডেল এ বাই ডেল টি সমান 1/4 ডেল টি বাই ডেল টি। ওকে, ক্লিয়ার, বুঝছো, পারবা? ওকে, ধুমধাম, অস্থির অস্থির। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি মোটামুটি আমরা যেই যেই পোর্শনটা আমাদের গতিবিদ্যায় পড়ার কথা, এগুলো আমরা পড়ে ফেলছি। আমি মনে করি যে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো তোমাদেরকে প্র্যাকটিস শিট দিব, প্র্যাকটিস শিটটা তোমরা অবশ্যই সলভ করবা। প্র্যাকটিস শিটটা দিয়ে দিলে যে সলভ করবা, এই প্র্যাকটিস শিট সলভ সহকারে আমার এই ক্লাসগুলোর মধ্যে যে কোনো ডাউট থাকলে, যে এইটা আরেকটু বুঝাই দেওয়া দরকার বা যে কোনো ডাউট থাকলে, এটা বুঝি নাই বা সামথিং, এইটা তোমাদেরকে আমি ওই একটা তোমাদেরকে ফর্ম দিব বা কোনো একটা সিস্টেম করে দিব, সেখানে তোমরা লিখে দিবা, ওইটার উপরে আমি আবার তোমাদের একটা রিক্যাপ দিয়ে দিব, রিক্যাপ ক্লাস একটা দিয়ে দিব। ঠিক আছে, মানে কোন কোন গ্রিন কেমিস্ট্রি আর গতিবিদ্যার উপরে এখন পর্যন্ত যা পড়ালাম এটার উপরে। আবার তারপরে আবার ওইটা ওই যে অম্লক্ষারক যেহেতু এর পরের দিন থেকে আমি সাম্যাবস্থা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওকে।